ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে শিলচরে বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায় এবং মুখপাত্র জয়ন্ত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে ইউসিসি বিলের বিভিন্ন দিক তুলে ধরে বিধায়ক মিলন দাস বলেন, শপথ গ্রহণের পর সরকারের প্রথম অধিবেশনেই বিলটি পাশ করা হয়েছে। আইনটি নিয়ে ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ। তিনি জানান, বিলের প্রথম খণ্ডে বহুবিবাহ, তালাক প্রথা এবং লাভ জিহাদ সংক্রান্ত বিধান ও শাস্তির বিষয় রয়েছে। দ্বিতীয় খণ্ডে সম্পত্তির অধিকার, তৃতীয় খণ্ডে লিভ ইন সম্পর্কের আইনি স্বীকৃতি এবং চতুর্থ খণ্ডে ভবিষ্যতে আইনের ত্রুটি বিচ্যুতি সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে। মিলন দাসের দাবি, ইউসিসি একটি সমাজ সংস্কারমূলক আইন যা নারী পুরুষের সমান অধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শরীয়ত নিয়ে দ্বিচারিতারও অবসান ঘটাবে এই আইন বলে মন্তব্য করেন তিনি। এদিকে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইউসিসি কার্যকর করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা বাস্তবায়ন করেছে। বিশেষ করে মহিলা কল্যাণ ও নারীর অধিকার সুরক্ষায় এই আইনকে স্বাগত জানান তিনি। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিজেপির আসন্ন বিভিন্ন জনমুখী কর্মসূচির রূপরেখাও তুলে ধরেন রূপম সাহা। ভার্ডিক্ট দিয়েছে এবং সেই যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টে লিভ ইন রিলেশনকে মর্যাদা দেওয়া হয়েছে, লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, লিগ্যাল স্ট্যাটাস সুপ্রিম কোর্ট দিয়েছে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? সেই যে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হবে তাকে রেগুলেট কিভাবে করা হবে? তো খণ্ড ৩-এ একটা চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারে বিশদভাবে বলা হয়েছে যে কেউ যদি লিভ ইন রিলেশনে থাকে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু লিভ ইন রিলেশনে থাকতে গেলেও যেভাবে বিবাহের বয়স সীমা একদম বয়সের ঠিক করা হয়েছে, ঠিক সেভাবে লিভ ইনের জন্য বয়স কত হতে হবে সেটাও ফিক্সড করা হয়েছে। এবং বিবাহ হওয়ার পর যেভাবে ৬০ দিনের ভিতরে রেজিস্টার করতে হবে আপনাকে সরকারের কাছে, লিভ ইন রিলেশনে থাকলেও ৩০ দিনের ভিতরে আপনাকে সরকারের কাছে রেজিস্টার করতে হবে। এবং যদি আপনি সরকারের কাছে ৩০ দিনের ভিতরে রেজিস্টার করেন না, কেউ যদি পুলিশকে রিপোর্ট করে অথবা ৩০ দিনের ভিতরে যদি আপনি রেজিস্টার করেছেন, তার মধ্যে একটা প্রাবধান সরকার রেখেছে যে পুলিশ আপনার যে অভিভাবক রয়েছে অভিভাবকদেরকে জানিয়ে দেবে যে আপনার ছেলে বা মেয়ে লিভ ইন রিলেশনে রয়েছে। এটা একটা প্রক্রিয়া। এবং তার সাথে আরো কিছু প্রভিশন এখানে অ্যাড করা হয়েছে যে লিভ ইন রিলেশনে থাকার পর অনেক সময় দেখা যায় বিচ্ছেদ ঘটে। সেই বিচ্ছেদ ঘটার পর একটা যুবতী যে ৪ বছর ৫ বছর একটা যুবকের সাথে লিভ ইন রিলেশনে ছিল, আফটার 4 or 5 ইয়ার্স তাকে হঠাৎ করে বললো যে আমি তোমার সাথে থাকবো না, সেই মেয়ের কি হবে? তার ভরণ পোষণ কিভাবে হবে? সেই জন্য এই বিলে খণ্ড ৪-এ প্রথম চ্যাপ্টারে এটাকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে এটাও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে, যে হঠাৎ করে আমি ছেড়ে দিলাম কাউকে, তা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে। এবং তার জন্য যদি সে লিভ ইন রিলেশন থেকে সরে যেতে চায়, প্রবলেম নেই, সরে যেতে পারবে, কিন্তু কোর্টের মাধ্যমে যেতে হবে এবং যে যুবতীকে সে ছাড়বে তাকে একটা ভরণ পোষণের ব্যবস্থা দিতে হবে। এবং চ্যাপ্টার 4 যেখানে মিসেলিনিয়াসের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট যখন এই বিলটাকে ইমপ্লিমেন্টেশন করবে, লাগু করবে, এক্সিকিউশন করবে, তখন এই বিলে মানে ইউনিফর্ম সিভিল কোডে কিছু ডিফিকাল্টিজ আসতে পারে। সেই ডিফিকাল্টিজ যেগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য গভর্নমেন্টকে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে। তো এটা মোটামুটি একটা ব্রিফিং আমি আপনাদেরকে বললাম যে এই বিলে মোট 4টা খণ্ড, প্রায় 16টা চ্যাপ্টার, 14 বা 16টা চ্যাপ্টার যদি আই এম নট রং, এবং প্রায় ৩৯৮টা সেকশন এবং 7টা শিডিউলে বিশেষভাবে একদম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই বিল চেষ্টা করেছে বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ করার জন্য। এবং এই বিলের মধ্যে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকারী এবং লিভ ইন রিলেশন নিয়ে কথা বলা হয়েছে। এই বিল শুধু একটা বিল নয়, এই বিল বাস্তবিক পক্ষে একটা সমাজ সংস্কারের একটা পদক্ষেপ। কারণ আমরা জানি এরকম নয় যে এই যে ব্যবস্থা, যে বহু বিবাহ যে সমাজে চলছে, এটা শুধু একটা সমাজেই ছিল। আপনি যদি সনাতন সমাজে দেখেন, আমাদের সনাতন সমাজেও এরকম অনেক সময় অনেক কুপ্রথা ছিল, কখনো সতীদাহ প্রথা ছিল, বাল্য বিবাহের এক সময় আমাদের প্রাবধান ছিল। তো সময়ে সময়ে বিভিন্ন সমাজ সংস্কারকরা জন্ম নিয়েছেন, বিভিন্ন সামাজিক আন্দোলন হয়েছে এবং সমাজ ব্যবস্থা সেগুলো আজকের দিনে নেই, সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ এ রিফর্ম। তো এই সনাতনী সমাজ ব্যবস্থায় সামাজিক রিফর্মসের মাধ্যমে, সামাজিক আন্দোলনের মাধ্যমে রিফর্মস গুলা করা হয়েছে। কিন্তু আপনারা জানেন কিছু সমাজ আজও ভারতবর্ষের মধ্যে রয়েছে
যারা নিজের ধর্মকে এইভাবে আঁকড়ে রাখে যে রিফর্মসে তারা বিশ্বাস করে না। এই রিফর্মসকে যখন সামাজিক আন্দোলনের মাধ্যমে করা যায় না, তখন আইনকে বলবৎ করতে হয় এবং শক্তভাবে আইনকে বলবৎ করতে হয়। সেই জন্য শক্তভাবে এখানে আইন বলবৎ করা হয়েছে, যাতে সমাজ থেকে বহু বিবাহ, বাল্য বিবাহ, উত্তরাধিকারীর যে সমস্যা রয়েছে এবং লিভ ইন রিলেশন নিয়ে রিফর্মসের একটা কথা এই বিলের মাধ্যমে সব মিলিয়ে বলা হচ্ছে। কতটুকু কম্পেনসেশন দিতে হবে, কত সময় কম্পেনসেশন দিতে হবে, বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তো 1 নম্বর যেটা খণ্ড বা পার্ট 1-এ এই 7টা চ্যাপ্টার রয়েছে। এই 7টা চ্যাপ্টারে বিবাহ বিচ্ছেদের পর কম্পেনসেশন কিভাবে থাকবে, এই সব প্রক্রিয়া বলা হয়েছে। বিবাহের জন্য বয়সের সময়সীমা কিভাবে থাকবে এবং এই গভর্নমেন্ট রুল যেগুলো আজকে বিলের মাধ্যমে লাগু করা হয়েছে, এই রুল যদি কেউ ভায়োলেশন করে তার উপর কি প্রকারের শাস্তি হবে, শাস্তির বিষয়ে বিশদভাবে বলা হয়েছে। আমরা যখন খণ্ড 2-এ যাই, খণ্ড 2-এ এভাবে 7টা চ্যাপ্টার রয়েছে এবং সেই 7টা চ্যাপ্টারে বিশদভাবে সাকসেশনের কথা বলেছে, মানে উত্তরাধিকারী। আমরা জানি যে হিন্দু সমাজে আজকের দিনে যদি মাতৃবিয়োগ বা পিতৃবিয়োগ হয়, তাহলে সম্পত্তির যে ভাগাভাগি সেটা ছেলে এবং মেয়ে, ওনার ছেলে এবং মেয়ের মধ্যে সমান ভাগে ভাগাভাগি হবে। কিন্তু ইসলামিক সমাজে বা মুসলমান সমাজে তাদের ধর্মীয় পদ্ধতিতে এই ব্যবস্থা রয়েছে যে মেয়েদের জমি বা সম্পত্তির উপর কোনো অধিকার থাকবে না। এই লতে বলা হয়েছে যে মা বা বাবা মারা যাওয়ার পর, মাতৃ বা পিতৃবিয়োগের পর ছেলের যতটুকু জমির উপর, সম্পত্তির উপর অধিকার থাকবে, মেয়েদেরও সমান অধিকার থাকবে। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস এখানে সংযোজন করা হয়েছে এবং বিশদভাবে বর্ণনা করা হয়েছে। দেখা গেছে যে অনেক সময় যদি স্বামী মারা যান, তাহলে একটা ছেলে মারা গিয়েছে, তার মা এবং বাবা জীবিত এবং ছেলের অনেক সম্পত্তি রয়েছে, সেই ছেলের সম্পত্তির অধিকার স্ত্রী হয়ে যায়। সেটা হিন্দু রীতিমতে হতে পারে, ইসলামিক রীতিমতে, জৈন, বৌদ্ধ, সবার জন্য এই নিয়মটা প্রায় সমান। এই লতে মানে খণ্ড 2-এ বিভিন্ন চ্যাপ্টারে বলা হয়েছে যে এখন থেকে কোনো স্বামী মানে কোনো ছেলে যখন মারা যাবে এবং মা বা বাবা যদি জীবিত থাকে, তার সম্পত্তির অধিকার তার স্ত্রীর থাকবে, বেশিটাই স্ত্রী পাবে। তার সাথে সাথে একদম ফিক্সড কিছু করে প্রপোর্শন করে দেওয়া হয়েছে, মা এবং বাবাকে ও কিছুটা সম্পত্তি দিতে হবে। খণ্ড 3-এ যখন আসবো, খণ্ড 3-এ লিভ ইন রিলেশনের কথা বলা হয়েছে এবং এটা নিয়ে খুব বিতর্ক। আপনারা জানেন যে অনেকে এরকম সমাজের মধ্যে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে যে সরকার লিভ ইন রিলেশনকে আটকানোর বা প্রতিহত করার চেষ্টা করছে।